গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি এই গাছটা অনেক ছাদ বাগানই খুব ভালোভাবে চেনেন। বিশেষত যারা সরাসরি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা তো এক নজরে দেখেই চিনতে পেরেছেন। আর যারা নতুন বাগানি রয়েছেন তাদের জন্য চলুন একটু পরিপক্ক ফলের একদম ভেতরের অংশটা একবার একটু দেখে নিন। আশা করি এবার খুব ভালোভাবে চিনতে পারছেন। বাণিজ্যিকভাবে খুবই লাভজনক এই ডাল শস্য, মুগ ডাল, সকলেরই খুবই পরিচিত। তবে সাধারণত আমরা এটা কৃষিক্ষেত্রে অনেকটাই কম উৎপাদনের জন্য দেখতে পাই। আর ছাদ বাগানে তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকে করেনই না এই বিষয়টা, কারণ এই বিষয়টা অনেকের মাথায় আসে না। যদিও আমরা চাইলে আমাদের ছোট্ট পরিসরের মধ্যে অনায়াসে এই ফসলের উৎপাদন করতে পারি। দেখুন, এখানে আমার বাড়ির ছাদ বাগানে একটা বস্তায় সামান্য কিছুটা মাটি রয়েছে, আর এই মাটির মধ্যে মাত্র একটা গাছ এখানে বসিয়েছি। বিশেষত এটাকে আমি বীজ তৈরির জন্যই এই গাছটাকে রোপণ করা, আর এখান থেকে বীজ সংগ্রহ করে নিয়ে আমি একটু বড় পরিসরে এই বীজগুলোকেই পুনরায় রোপণ করব। আজকের এই ভিডিওতে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব যে এই পুষ্টিগুণে ভরপুর মুগ ডাল আপনারা বাড়ির ছাদে, ক্যারেটে অথবা বাড়ির সামনে বা আশেপাশে যদি স্বল্প পরিসরে কিছুটা জায়গা থাকে সেখানে আপনারা কিভাবে রোপণ করবেন বা কিভাবে এর বাণিজ্যিক ক্ষেত্রেও লাভজনকভাবে চাষ করতে পারবেন। হাই প্রোটিনযুক্ত এই ডাল শস্যটি সবথেকে অল্প সময়ের মধ্যে উৎপাদন করা সম্ভব। যারা বাণিজ্যিক ক্ষেত্রে এর চাষ করবেন তাদের জন্য বলে দিচ্ছি যে এই ডাল শস্যটি সামগ্রিক উৎপাদনের জন্য একদম রোপণ থেকে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ দিন মাত্র সময় লাগে। আর যারা বাড়িতে এটার চাষ করবেন বা স্বল্প জায়গার মধ্যে শখে আপনারা এর চারা বসাবেন, তাদের জন্য বলি যে এই গাছটা কিন্তু খুব একটা বড় হয় না। এরকমই ছোট জাতীয় এবং ওপরের দিকে একটু ঝোপালো জাতীয় হয়। আর এতে প্রচুর পরিমাণে এই ধরনের দেখতে পাচ্ছেন যে এই যে ফলনগুলো রয়েছে, এই ধরনের ফল হয়। আর এটা আপনি বারবার হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ এই স্বল্প সময়ের মধ্যে যখন এগুলি পরিপক্ক হয়ে যাবে, যে ফলগুলো সেগুলো আপনারা হারভেস্ট করবেন এবং দেখবেন ওপর থেকে আরো ফুল আসতে থাকছে। অর্থাৎ আপনারা কিন্তু অল্প একটু জায়গার মধ্যে অনেকটা পরিমাণে ফলন এইভাবে উৎপাদন করতে পারেন। মূলত বাণিজ্যিকভাবে যারা চাষ করেন তাদের জন্য এটা রোপণের সময় হলো বসন্তকাল, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, এবং ২ মাসের মধ্যেই এই গাছ আপনাকে ফলন দিয়ে দেবে। এবার বাড়িতে আপনারা যদি এই গাছটা করতে চান তাহলে বেশ কয়েকটা ক্যারেট, যে আমরা ফলের ক্যারেটে যখন অনেক সবজি চাষ করি, অনেকেই করি। তো সেইরকম ফলের ক্যারেটের মধ্যে আমরা অনায়াসেই গাছ রোপণ করতে পারি। অথবা বাড়ির আশেপাশে যদি অল্প কিছুটা জায়গা থাকে তাহলে সেখানেও আমরা এই গাছ রোপণ করতে পারি। খুবই সহজ বিষয়। এর যে বীজ রয়েছে সেই বীজ নিয়ে এসে আপনারা ছড়িয়ে দেবেন, অথবা এরকম কোনো গাছ থাকলে সেখান থেকে বীজ উৎপাদন হবে বা সেখান থেকে সংরক্ষণ করতে পারেন। সেই সংরক্ষিত বীজগুলো আপনারা ছড়িয়ে দেবেন। এবার ছড়িয়ে দিয়ে অটোমেটিক্যালি চারাগাছ তৈরি হয়ে যাবে। এবার ১ম এই আসি যে বীজ থেকে তো চারাগাছ তৈরি করবেন, তাহলে মাটিটা কিভাবে তৈরি করবেন এর জন্য? দেখুন, এই গাছের মাটি তৈরির জন্য সবথেকে ১ম এ যে বিষয়টা আছে সেটা হলো এই গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। সে কারণেই আপনারা যে কলি চুন রয়েছে সেটা আগাম মাটিতে সামান্য কিছুটা ছড়িয়ে দিতে পারেন। অর্থাৎ যেখানে এই গাছ রোপণ করবেন তার উপরে কিছুটা ক্যালসিয়াম ছড়িয়ে দিতে পারেন। যেটা আমরা কলি চুনে প্রচুর পরিমাণে পাই। যেটা এই গাছের যে ফলন এবং গুণগত মান ফলের সেটাকে বৃদ্ধি করতে বা তার গুণগত মানকে বৃদ্ধি করতে বা ফলন বৃদ্ধি করতে খুব দরকারি। এই মুগ ডাল চাষে খুব একটা আহামরি সার প্রয়োজন হয় না। আর সে কারণেই এর বাণিজ্যিক ক্ষেত্রেও খরচা খুবই কম। আর এটার বাজার মূল্য অনেকটা হাই হওয়ায় এতে লাভের পরিমাণ অনেক বেশি থাকে। মাটি যখন আপনারা বাড়িতে প্রস্তুত করবেন, তখন আমরা নরমালি যেকোনো শাক বা সবজি গাছের জন্য যেই মাটি প্রস্তুত করি, যা ঘরোয়া সারগুলো মেশাই আমরা নরমালি, যারা জৈব সার ব্যবহার করি, যেমন লিভ কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট হতে পারে, যা আমরা গোবর সার ব্যবহার করি, অথবা শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, সরষার খোল, এই ধরনের যে জৈব সারগুলো রয়েছে সেটাই আপনারা অনায়াসে মিক্সড করে দিয়ে এর জন্য মাটি তৈরি করতে পারেন। আর মাটি তৈরির সময় আপনারা যদি নরমালি কেউ শুধুমাত্র গোবর সার মিশিয়ে এটাতে
আ এই গাছের জন্য মাটি তৈরি করছেন কেউ, তাহলে তার সাথে অবশ্যই অন্যান্য সার যদি নাও মেশান, তাহলে হাড় গুঁড়ো কিন্তু অবশ্যই আপনারা মেশাবেন। আর এইভাবেই খুব সহজে সিম্পল ওয়েতে আপনারা মাটি তৈরি করে নিন। আমি সাজেস্ট করব আপনারা মাটি তৈরির সময় যেকোনো অর্গানিক কম্পোস্ট সার অবশ্যই মেশাবেন। এতে দুদিকে ফায়দা রয়েছে। প্রথমত মাটি প্রচণ্ড সফট হবে, যেটা এই গাছের রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এবং দ্বিতীয়ত হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়বে, যেটাও এই গাছের জন্য দরকারি। এই গাছটা রোপণ করা হয়েছে মাত্র ১.৫ মাস হলো। আর এর মধ্যেই যখন যেরকমভাবে ফলগুলো পরিপক্ক হচ্ছে, তখন সেখান থেকে সেগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে একাধিক স্টেজে কিন্তু ফল তোলা হয়েছে। দেখুন, পরিপক্ক ফল কেমন হয় দেখতে। এইরকম কালার যখনই চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে এই ফলটা সম্পূর্ণ পরিপক্ক হয়েছে। অর্থাৎ সেটা আমরা তুলে নিতে পারবো গাছ থেকে। কিন্তু তার মানে এই না যে ফলটা একবারে তুলে নিলাম আর গাছটাকেও তুলে নিলাম সাথে। না, সেরকম না। সমস্ত ফল একবারে পরিপক্ক হয় না। যারা বাণিজ্যিক ক্ষেত্রে এটা চাষ করেন, এই মুগ ডালের চাষ করেন, তারা খুব ভালোভাবে জানেন। চলুন তাহলে একটা একটু খোসা ছাড়িয়ে দেখাই। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে আ কোথা থেকে কিভাবে আমরা এর ফলনগুলো হারভেস্ট করি। এই হচ্ছে আমার কমপ্লিট যে এই একটা গাছের জন্য উৎপাদন। আর এই একটা গাছ আপনারা বুঝতে পারছেন যে এরকম আমি এক মুঠো দেখালাম। এরকম কিন্তু আমি পার্ট করে প্রচুর পরিমাণে একটা গাছ থেকে ইতিমধ্যেই ফলন নিয়েছি। এবং আ আরো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলগুলো পরিপক্ক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। শুধু সেটাই নয়, ফুলও আছে। এবং আরেকটা মজার জিনিস দেখুন যে এই গাছের যে পাতা রয়েছে, এই পাতার সঙ্গে কিন্তু আরেকটা গাছের পাতার মিল পাবেন আপনারা খুব ভালোভাবে। সেটা আমিও অনেক আগে গুলিয়ে ফেলতাম একটা। আপনারা শিম গাছের যারা চারা লাগান, রোপণ করেন বাড়িতে, চাষ করেন, তারা খুব ভালোমতো হয়তো বুঝতে পারছেন যেটা আমিও অনেক আগে গুলিয়ে ফেলতাম। এই একই রকমই গাছ অনেকটাই। কিন্তু এই গাছের আ সাইজ অনেকটা ছোট হয়। আর এটা অনেক স্বল্প সময়ের মধ্যে এর উৎপাদন দেয়। আর খুবই লাভজনক। দেখুন, একদিকে ফল রয়েছে, আরেকদিকে ফুল রয়েছে এবং ফুলের ওপরের যে অংশগুলো রয়েছে সেখান থেকে এবং কাণ্ডের বিভিন্ন জায়গা থেকে দেখুন আরো প্রচুর পরিমাণে ফুল হবে। প্রতিটা ফুল থেকে এরকম ফল হবে। আর সেই ফলগুলো যখন একটু ব্লাক কালারের বা কালো রঙের আকার ধারণ করবে, তখনই বুঝতে হবে যে এটা হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। তখনই আমাদের এর ফলনটাকে তুলে নিতে হবে। এবং আমরা যেটা এই গাছ থেকে যখন এইরকম ফলন উৎপাদন শুরু হবে বা ফুল আসা শুরু হবে, তখন আমরা আ এই গাছের পরিচর্যার জন্য বিশেষ কিছু দিকে খেয়াল রাখবো। কারণ এখানে বলে রাখি যে এই গাছের বললাম যে খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন নেই। কিন্তু যে ২-৩ টে জিনিসের দিকে একটু নজর রাখতে হবে সেটা হচ্ছে রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ। তাহলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে। এবং সবথেকে বড় বিষয় যে এখানে মাকড়ের আক্রমণ এই গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যায়। যেটা ওই পাতা কুঁকড়ে যায়। এবং এই গাছের পাতাটা আমরা যদি একটু ডিফারেন্ট করি যে যেটা বললাম যে আমি আগে নিজে গুলিয়ে ফেলতাম। অনেকটা একই রকম দেখতে শিম গাছের পাতার মতো। তো এই পাতাটা অনেকটা খসখসে একটু মোটা টাইপের, যেটা শিম গাছের পাতাটা একটু প্লেন হয়, অনেকটা তৈলাক্ত। তো এই গাছের যে মূলত পরিচর্যার বিষয় যেটা আসে সেটা হচ্ছে আপনাদের ওই কয়েকটা যেটা আমরা রেগুলার বিষয় ইউজ করি কীটনাশক, সেইরকম জাস্ট কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যে লিফ ইটার বা লেদা পোকা বা আমাদের মাকড়ের সমস্যা, এরকম কমন ২-৩ টে সমস্যা এই গাছের ক্ষেত্রে আমরা মূলত দেখতে পাই। এর বাইরে আর সেরকম কোনো সমস্যা হয় না। আর ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমরা যদি কন্টিনিউয়াসলি স্প্রে করি, তাহলে আর ছত্রাকের সমস্যা আমরা দেখতে পাবো না। যাই হোক, এই হচ্ছে এই গাছের ফলন। অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এবং খুবই বাণিজ্যিক ক্ষেত্রেও অত্যন্ত লাভজনক। তাই এখন অনেক চাষীরা রয়েছেন যারা এই মুগের চাষের দিকে ঝুঁকছেন এবং ভালো অর্থের মুখও তারা দেখছেন। তো আমরা আমাদের বাড়ির স্বল্প পরিসরের মধ্যে এই মুগের চাষ অনায়াসে করতে পারি। যারা শখের বাগানি রয়েছেন, তারাও কিন্তু ক্যারেটে হোক বা আ অন্যান্য কোনো লম্বা কোনো পাত্রের মধ্যে আমরা অনায়াসে এই গাছটাকে রোপণ করতে পারি এবং সংগ্রহ করতে পারি। আমি মূলত বীজ সংগ্রহের জন্য এই গাছটাকে রোপণ করেছি এবং আপনারা বুঝতেই পারছেন যে এই প্রত্যেকটা দানার গুণগত মানও কিন্তু খুব ভালো হয়েছে। যাই হোক, আপনারা যারা ছাদে শখে বিভিন্ন সবজির গাছ করছেন, তারা অবশ্যই এই গাছটা একবার ট্রাই করুন।
আমি বলব যে খুবই সামান্য নামমাত্র পরিচর্যাতেই এই গাছটা আপনাদের কিন্তু ভালো ফলন দেবে এবং খুবই স্বল্প সময়ের মধ্যে। আর এতে আরেকটা বিষয় রয়েছে এই গাছটার যে অনেকে মনে করেন যে এই ধরনের গাছ অনেক সময় মাটির উর্বরতা নষ্ট করে দিতে পারে যে আমি আগামীতে এই মাটিতে অন্য কোনো গাছ রোপণ করব। না, এই গাছটার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ উল্টো। এটা মাটির উর্বরতা কমায় না, বরঞ্চ আরো বাড়ে। কারণ অন্যান্য ডাল শস্যগুলির মধ্যে এইটাই এমন একটা গাছ যেটা মাটির উর্বরতা কখনো কমায় না। বরঞ্চ খুব স্বল্প সময়ের চাষের পরে এই গাছ যেখানে রোপণ করা হয় সেখানকার মাটির উর্বরতা আরো বেড়ে যায় এবং নিজস্ব একটা নাইট্রোজেন অটোমেটিক্যালি এটা মাটিতে রিলিজ করতে সক্ষম।